অবাধ্য ভালোবাসা, লেখিকা নওশীন আদ্রিতা। পর্ব ৭। কালকে আমার প্রথম রান্না হলো। সে রান্না সম্পূর্ণটাই নিজে করেছে। সেখানে আমার কোনো অবদান ছিল না। তাই আজ এক প্রকার জোর করেই সবার জন্য সেমাই রান্না করলাম। সেমাইটা আমি আম্মুকে প্রায় অনেকবারই রান্না করতে দেখেছি, যার কারণে মোটামুটি ওইটা আমার ধারণাতে আছে। আর বাকি কাজের জন্য ফোন তো আছেই। তাই ঝটপট কোমরে ওড়না বেঁধে নেমে পড়লাম রান্নার কাজে। প্রায় ৪০ মিনিট মাথার ঘাম পায়ে ফেলে রান্না শেষ করলাম। বাহিরে এসে দেখি সবাই উৎসুক নয়নে তাকিয়ে আছে। কিছুটা অস্বস্তি হলো। এতক্ষণ যতটা আত্মবিশ্বাস নিয়ে রান্না করলাম, সব যেন এদের মুখ দেখেই হাওয়ায় মিলিয়ে গেল। উল্টো ঘুরে যেতে নিলেই নওমি এক প্রকার আঁকড়ে ধরেই দাঁড় করালো নীরের চেয়ারের সামনে। আগে ভাইয়াকে দাও ভাবি, গলা শুকিয়ে কাট। কাঁপা কাঁপা হাতে একটা বাটিতে বেড়ে নীরের সামনে রাখতেই সবাই উসখুস নয়নে তাকায় নীরের দিকে। নীর ঢোক গিলে, যেন সে খুব ভয় পাচ্ছে। এক চামচ সেমাই মুখে পুরে নেয়। সাথে সাথেই চোখ জোড়া বড় হয়ে যায়। এদিকে আদ্রিতা সহ সবাই তাকায় আছে নীরের কিছু বলার আশায়। নীর সাথে সাথে সেমাই বাটিটা দূরে সরায়ে সেখান থেকে চলে যায় নিজের রুমের দিকে। আদ্রিতার আর বুঝতে বাকি থাকে না সেমাই ৭ বাজে হয়েছে। আদ্রিতা মুখ ভার করে সেমাই বাটি নিয়ে চলে যেতে লাগে। নীরের এইভাবে চলে যাওয়ায় বাকিরাও বুঝে যায় সেমাই খারাপ হয়েছে। কিন্তু আদ্রিতার মন খারাপটা দেখেও তাদের খারাপ লাগে। বাড়িতে আজ তার নিজ থেকে করা প্রথম রান্না। মিথ্যা কথা বলেও দিব্যি মন রাখা যেত। কিন্তু সে চেয়েছিল হয়তো এইভাবে আদ্রিতাকে কষ্ট দিতে, আর তাই তো এই কাজ করল। আপনাকে আমি বুঝতে পারি না নেতা সাহেব। মাঝে মধ্যে আপনাকে আমার সবার চেয়ে আপন মনে হয়, আর মাঝে মধ্যে মনে হয় আপনি আমার জীবনের কাল হতে চলেছেন। সকালে ভেবেছিলাম আপনি আমাকে সাহায্য করতে চান। আদ্রিতার রান্না করার সময় নীর এসেছিল। আদ্রিতা তখন সেমাইয়ের জন্য বাদাম ভেজে নিচ্ছিল। কিন্তু কি করলেন? আমাকে কষ্ট দিলেন। আদ্রিতা বিরস মুখে সেমাইয়ের বাটি হাতে নিয়ে চলে যেতেই নেওয়াজ আদ্রিতাকে আটকায়। আরে কই নিয়ে যাও ভাবি, আমরা তো খেলামই না। রিয়াজের কথা আদ্রিতা হাসে। আপনার ভাইয়ের অবস্থা দেখার পরও আপনার খেতে মন চাচ্ছে? কতটা বাজে হয়েছে তার চলে যাওয়াতেই বোঝা যাচ্ছে। আমি রান্না করতে পারি না, আমার আগেই বলা উচিত ছিল। কালকের রান্নাটাও আপনাদের ভাই করেছিল। ভাইয়ের টেস্ট আলাদা, আমাদের টেস্ট আলাদা। রাখো তো আগে, আমরা টেস্ট করব। না ভাইয়া, সকালবেলা মুখের স্বাদ নষ্ট করবেন না। আদ্রিতা মন খারাপ করে সেমাইয়ের বাটি নিয়ে চলে যায়। আদ্রিতার মন খারাপ হওয়া দেখে রেগে উঠলেন নীরের বাবা। এইভাবে তোমার ছেলের উঠে যাওয়ার কোনো কারণ ছিল বললেই হতো, ভালো হয়েছে। তা না, দিল সকাল সকাল মেয়েটার মন খারাপ করে। মেয়েটার মন এখন এমন খারাপ, মুখটা ভালো লাগে? নাহিদের কাছে প্রতিজ্ঞা করে এসেছিলাম মেয়েকে কোনোদিন খারাপ থাকতে দিব না, নিজের মেয়ে করে রাখবো। কিন্তু তোমার ছেলে সেটা রাখতে দিবে বলে মনে হয় না। আহা, রাগ করছো কেন? তো কি রাগ করব না? মেয়েটার মুখটা দেখেছো কিভাবে ছোট হয়ে গেছে? আচ্ছা বাদ দাও, তোমরা খেতে শুরু করো, আমি আদ্রিতাকে দেখছি। কথাটা বলেই মিসেস চৌধুরী সেখান থেকে চলে গেলেন। চৌধুরী বাড়ির কারো মুখে আর খাবার রুচল না। সবার মনটাই খারাপ হয়ে গেল। হাজার হোক বাড়ির নতুন বউ। চৌধুরী নিবাসে মেয়েদের চেয়ে বউদের আদর সর্বদা বেশি হয়ে এসেছে। আদ্রিতা সেমাইয়ের বাটি ফেলতে নিলেই মিসেস চৌধুরী বাধা দেন। কি হলো মামুনি? প্রথম রান্নার খাবার ফেলতে নেই। আমি দেখছি এটাকে ঠিক করা যায় নাকি। সব কিছু ঠিক করা যায় না মামুনি। কে বলেছে? ভালোবাসা, সময়, ধৈর্য, একটু বুদ্ধি সব কিছু ঠিক করে দেয়। এত বাজে খাবার? হুঁশ, খাবার বাজে হয় না। আর চৌধুরী গিন্নিদের মুখে এই নিরাশা শোভা দেয় না। তাদের চোখ মুখে সর্বদা থাকবে একটা অমায়িক হাসি, যে হাসিতে চৌধুরীর পুরুষেরা খারাপ সেমাই কেন বিষও খেতে রাজি হবে।
আমার প্রথম রান্নাও বাজে হয়েছিল, কিন্তু তোমার শ্বশুর চেটেপুটে সম্পূর্ণটা একাই খেয়ে নিয়েছিল। পরের একদিন পুরা খালি বাথরুমে যাওয়া আসা করেছেন। হেসে দিয়ে মিসেস চৌধুরী 1 চামচ মুখে নিলেন। খেয়েই চোখ মুখ চকচক করে উঠল। কে বলেছে খারাপ হয়েছে? এটার টেস্ট অসাধারণ হয়েছে। আদ্রিতা তো অবাক। মানে? মিসেস চৌধুরী উত্তর না দিয়ে আদ্রির মুখে সেমাই পুরে দিলেন। আদ্রিও অবাক। আসলেই তো, সেমাইটা আসলেই সুন্দর হয়েছে। মামুনি হেসে সেমাইটা নিয়ে চলে গেলেন। আদ্রিতা রেগে রি রি করতে করতে উপরে চলে গেল। মিথ্যা কথা কেন বললেন? নীর তখন শুয়ে শুয়ে ফোন স্ক্রল করছিল। আমি আবার কি মিথ্যা বললাম? অবাক হওয়ার ভান ধরে। সেমাই তো ভালোই হয়েছে। আমি কখন বললাম বাজে হয়েছে? তাহলে ওইভাবে উঠে আসলেন কেন? আমি এত মিষ্টি খাই না তাই। আপনি নিজেকে ভাবেনটা কি? হ্যান্ডসাম, ড্যাশিং, চার্মিং একজন মন্ত্রী। হ্যাঁ, হিরো আলমের যমজ ভাই লাগে। নীর তো অবাক। তার 6 প্যাকের সুঠামদেহী বডিকে নাকি হিরো আলমের সাথে তুলনা। এই অপমান কেমনে সহ করা যায়? চলো আমার সাথে। কই যাব? চক্ষু হাসপাতাল। পাগল হলেন নাকি? আমার চোখ একদম ঠিক আছে। চক্ষু হাসপাতালে যাব কেন? এইটা কোনো মতেই ভালো চোখ হতে পারে না। আমার মতো একজন হ্যান্ডসাম ছেলেকে যে চোখ হিরো আলমের সাথে তুলনা করে। আপনি কি জানেন আপনি একজন নাটকবাজ? একদম না। আমি একজন সিনসিয়ার মন্ত্রী, যার মাথায় সবসময় সিনসিয়ারিটি কিলবিল করে। আপনার মাথায় পোকা কিলবিল করে। আদ্রিতা রেগে সেখান থেকে চলে গেল। নীর বিছানায় পারছে না, গড়িয়ে পড়বে হাসতে হাসতে। মেয়েটাকে রাগাতে তার অদ্ভুত আনন্দ লাগে। আদ্রিতা নিচে যেতেই মিস্টার চৌধুরী, নীরের দাদা আর নীরের ছোট চাচু আদ্রিতার মাথায় হাত দিয়ে দোয়া করে দিলেন। একে একে প্রথম খাবার রান্না করেছে আর তার স্বাদ ভালো হওয়ায় আদ্রিতাকে 3 জনেই টাকার একটা খাম দিলেন। আর বাড়ির মহিলারা স্বর্ণের বালা আর একটা মালা দিলেন। উপর থেকে সবটাই লক্ষ্য করল নীর। হাতে তার আদ্রিতার তৈরি করা সেমাই। নিচে সবাই যেটা খেয়েছে সেটা বাহির থেকে অর্ডার করা। নীর ভেবেছিল আদ্রিতা ভালো সেমাই তৈরি করতে পারবে না, তাই সে আগে থেকে অর্ডার দিয়ে রেখেছিল আর আদ্রিতারটা নিয়ে চলে এসেছিল। নিচে ওকে জ্বালাতন করতেই নীর এমনটা করেছিল। নীরকে দাঁড়ায় থাকতে দেখে আদ্রিতা ভেংচি কাটে। তা দেখে আদ্রিতার চোখের আড়ালেই মুচকি হাসে নীর। আদ্রিতার বানানো ক্ষীর মুখে নিয়ে তৃপ্তিতে চোখ বন্ধ করে নেয়। আজ অনেক দিন পরে সে সেমাই মুখে দিয়েছে। এখনো মনে আছে ছোটবেলায় তার মা নিজ হাতে সেমাই বানিয়ে খাওয়াতো। তারপর থেকে সেমাই মুখে তুলে নীর। একটু পরেই আদ্রিতাকে নিয়ে আসা হলো তৈরি করার জন্য। আজকেই তাদের রিসেপশন, কালকেই রিসেপশন হওয়ার কথা ছিল, কিন্তু নীর করতে দেয়নি। সে ভেবেছিল আদ্রিতা চলে যাবে। অযথা মানুষের সামনে এসব করার মানেই হয় না। নীর তখন বাহিরে ছিল তার ভাইদের সাথে বসে সমাবেশ নিয়ে আলোচনা করছিল। রাজনীতিতে যতটা নামডাক হয় তার চেয়ে বেশি হয় শত্রু। এইবার সমাবেশটা বেশ বড় করেই করা হবে, সেজন্য সেখানে অ্যাটাক হওয়ার সম্ভাবনা দ্বিগুণ বলেই আগে থেকে বেশ ব্যাকআপ প্ল্যান করা লাগবে বলেই নীরের ধারণা। কারণ পুলিশ প্রোটেকশনের উপর সম্পূর্ণ ভরসা নেই নীরের। আর সেখানে সাধারণ পাবলিক বেশি অ্যাটাক হলে তাদের জীবনের রিস্ক থাকে, আর এইটাই নীরের ভয়। নীর সব আলোচনা মিটিয়ে উপরে যেতেই নিজের রুম থেকে মেকআপ আর্টিস্টদের বাহিরে বেরিয়ে যেতে দেখে অবাক হয়। সে তো ভেবেছিল আরও 3-4 ঘন্টা লাগবে। ঘরে যেতেই অবাক হয়ে যায়নি। তার সামনে যেন একটা আস্ত পুতুল রাখা। এই পুতুলটাকে দেখে যে কেউ তার মায়ায় পড়তে বাধ্য। নীর 10 সেকেন্ডের মতো আদ্রির দিকে তাকিয়ে চোখ সরিয়ে নেয়।
কাবার্ড থেকে নিজের ড্রেস নিয়ে ওয়াশরুমে চলে যায়। ওয়াশরুমের আয়নায় নিজের দিকে তাকায়। ভুলেও না নীর, তুই কারো প্রতি দুর্বল হতে পারিস না। এই মেয়ে নিজেও জানে না আমার তার প্রতি দুর্বল হওয়া মানেই তার জীবনের অধ্যায়গুলো বদলে যাওয়া। তার ডানা কেটে ফেলবে আমার ভালোবাসা। জেল হবে তার শেষ ঠিকানা। নীর নামক জেলে তার জীবন তখন আটকে যাবে, যা আমি চাই না। কিন্তু এই মেয়ে তা বুঝতে পারছে না। যত দ্রুত সম্ভব তার থেকে আলাদা হতেই হবে। আবেগে ডুবে থাকে। তাকে বিয়ে করার সিদ্ধান্ত নেওয়া ছিল আমার ভুল। নীর দীর্ঘশ্বাস ফেলে, নিজের মুখে পানির ছিটা দিয়ে তৈরি হয়ে নিল। নীর নিজেও জানে না তার পরিকল্পনা ভেস্তে যাবে। যেটাকে সে আবেগের নাম দিচ্ছে খুব তাড়াতাড়ি সেটা ভালোবাসায় রূপ নেবে। এখন দেখার পালা, এই ভালোবাসার পরিণতি কি হয়। ভালোবাসার জোয়ার কার জীবনে ভাসিয়ে নিয়ে যায় নিজের সাথে। আদৌ তা কিনারায় পৌঁছাবে নাকি মাঝ সমুদ্রে ডুবে যাবে। বন্ধুরা, আমার গল্প আপনাদের শুনতে কেমন লাগছে? ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আর কমেন্ট বক্সে জানাতেও ভুলবেন না। গল্পের ভালো মন্দ রিভিউ পেলে গল্প দিতে এবং ভয়েস করতে আমাদের আরও আগ্রহ জাগবে মনে। পর্ব 8। নীর রেডি হয়ে বের হতেই দেখতে পায় আদ্রিতা এখনও সেখানেই বসে আছে। কি হলো, রেডি তো? নিচে যাও না কেন? এত ভারী লেহেঙ্গা উঠতে পারছি না, 2বার ওঠার চেষ্টা করেছি, ফলাফল শূন্য। যে জিনিস হ্যান্ডেল করার ক্ষমতা নেই সে জিনিস পড়তে গেছো কেন? আজব ইডিয়েট একটা, ধমক দিয়ে। আরে এমন করেন কেন? আমি কি ইচ্ছা করে পড়েছি নাকি? মামনি নাকি নিজে পছন্দ করে অর্ডার দিয়ে বানিয়েছে? বসে থাকো, যেতে হবে না। হ্যাঁ, হিরো আলম মার্কা জামাইয়ের সাথে বিয়ে করলে তো বসেই থাকা লাগবে। এখন যদি কোনো বডি বিল্ডারের সাথে বিয়ে হতো এতক্ষণে কোলে তুলে নিয়ে হাঁটা ধরতো ভেংচি কেটে। ভাবছি ডিভোর্স হয়ে গেলে এবার বডি বিল্ডার দেখে কাউকে বিয়ে করব। কথাটা পছন্দ হলো না নীরের। রাগে কিছু বলতেও গিয়েও চুপ হয়ে গেল। পাজা কোলে আদ্রিতাকে তুলে নিয়ে হাঁটা ধরল। আদ্রিতা যেন এটাই চাচ্ছিল, এজন্যই ইচ্ছা করেই রাগালো। কাল থেকে কম খাবা বুঝলা? একদিন কোলে নিতেই এই কথা, নামান আমাকে, উঠবো না আপনার কোলে। নামার জন্য লাফালাফি করতে শুরু করে। ফেলে দেব কিন্তু, পরে কোমর ভাঙলে কিছু বলতে পারবা না। আপনি ভালো না, আমাকে খোটা দেন। আমার মাত্র 48 কেজি, লেহেঙ্গায় তো 15 কেজি মনে হচ্ছে। আদ্রিতা কিছু না বলে ভেংচি কাটে। তখনই কানে আসে আদ্রিয়ানের গলা। আদ্রিয়ানকে দেখেই আদ্রিতা ঠোঁট ভাঁজ করে ফেলে। ভাইউ! আদ্রিয়ান কাছে আসতেই নীর আদ্রিতাকে তার কোলে দিয়ে চলে যায়। ভাই বোন দুজনে অবাক হয়ে যায়। কি হয়েছে সোনা বোন? নীর কোলে নিয়ে নামলো কেন? তোর হাতে পায়ে কোথাও লাগে নাই তো? আরে না, লেহেঙ্গা ভারী, কি করব ভাই? ওই খাটাস লোকটা কোলে নিয়েছিল, দেখলে না কিভাবে দিয়ে গেল? নীর তোর সাথে ভালো ব্যবহার করে না? আদ্রিতার চোখের সামনে 2 দিনের কথা ভেসে উঠে। দীর্ঘশ্বাস ফেলে উঠল। নীর আর ভালো ব্যবহার, দুইটা যেন 2 মেরুর মতো। চাপা দীর্ঘশ্বাস ফেলে কথা ঘুরাতে বলে উঠল, বাবা মা আসেনি? সবাই এসেছে, চল। তুমি এখনো রেগে আছো ভাইউ? তোর উপর রেগে থাকতে পারি না মিষ্টি বাচ্চা। আদ্রিতা হাসল। সে জানে আদ্রিয়ানের জান সে, সবার উপর রেগে থাকলেও আদ্রিতার উপরে সে রেগে থাকতে পারবে না। আদ্রিয়ান নিজের বোনকে কোলে করে নিয়েই চলে গেল রিসেপশনের আয়োজন করা হয়েছে যে জায়গায়, সেখানে। নীরের পাশের স্থান দখল করে বসে আছে আদ্রিতা। বড় একটা কমিউনিটি সেন্টারেই তাদের রিসেপশন আয়োজন করা হয়েছে। কিন্তু আদ্রিতার মুখে শুধু রয়েছে বিরক্তির ছাপ। তার পুরো শরীর জুড়ে গহনার ছড়াছড়ি। তার নিজেকে মানুষ না বরং জুয়েলারির দোকান মনে হচ্ছে। এই যে শুনছেন, নীর তখন তার পার্টির সদস্যদের সাথে কথা বলছিল।
আদ্রিতার খোঁচানোই তার দিকে তাকায় ভ্রু কুঁচকে। কী সমস্যা? আপনার আত্মীয়দের সোনার খনিটনি আছে নাকি? কেন? কখন থেকে দেখছি যে আসছে সোনা লেপে দিয়ে চলে যাচ্ছে। আজব কথা। ইনকাম ট্যাক্সের রেট পড়লে কি হবে শুনি? আমি কম বয়সে ভুলেও জেলের ভাত খাইতে চাই না। আর কতজন বাকি আছে? এত বড় গোষ্ঠী কেমনে? আদ্রিতার অসহায় ফেস দেখে নীর মনে মনে শয়তানি বুদ্ধি আঁটে। আদ্রিতাকে হেনস্থা করার জন্য। তুমি কি জানো আমার দাদার ভাইয়ের 9টা ছেলে 4টা মেয়ে? তার মধ্যে তো এখনো অর্ধেকও আসেনি। 9টা ছেলের বউ, তাদের এক একজনের 4টা করে ছেলে, তাদের বউ। সবাই আসবে তাতে তোমাকে গিফট করতে। এবার ভাবো আরও কতটা আসবে। আপনার দাদা কাজ কাম বাদ দিয়ে সারাদিন বাড়িতে থাকতো নাকি? এত কেমনে? জনগণ সচেতন বলতে কোনো শব্দ জানা নাই নাকি? আমি তো ভাবছি আমার 2 দাদার যত আছে সবার যোগ করে আমি বাচ্চা নিব। আদ্রিতা নীরের মজা করা কথা সিরিয়াসলি নিয়ে বলে ওঠে, ইন্নানিল্লাহ। আদ্রিতার চিল্লানোর আওয়াজে সবাই ওর দিকে তাকায়। আদ্রিতাও খানিকটা লজ্জা পায়। নীর মুখ টিপে হাসতে শুরু করে। কি কল্পনা করে এই অবস্থা? চলো আজ রাত থেকে স্টার্ট করি, কি বলো? তাহলে আমি বুড়ো হওয়ার আগেই ঠিক হয়ে যাবে, কি বলো? আদ্রিতা চোখ বড় বড় করে তাকায় নীরের দিকে। নীর অনেক কষ্টে নিজের হাসি চেপে রাখে। আদ্রিতা নীরের কথায় সত্যি সত্যি ভয় পেয়ে যায়। আমতা আমতা করে বলে ওঠে, এই আপনি না আমাকে বউ হিসেবেই মানেন না? সেখানে আবার বাচ্চার কথা আসছে কই থেকে? হ্যাঁ, আমার বাবা তো তোমাকে তার বংশের উত্তরসূরির জন্যেই এনেছে, কিন্তু আপনি তো আমাকে পছন্দ করেন না, মেয়েদের তো সহ করতে পারেন না। আদ্রিতার কথাতে পাত্তা দিল না নীর। সে নিজের মতো পার্টির মেম্বারদের সাথে আলোচনায় ব্যস্ত হয়ে পড়ল। পাশে যে তার আস্ত একটা বউ বসে আছে সেদিকে তার কোনো খেয়াল বর্তমানে নেই। রাত তখন আনুমানিক 11টা বাজে। হাজার চেষ্টা করেও আদ্রিতা তার বাবার বাসায় যেতে পারেনি। নীরের এক কথা, তার এখন যাওয়ার সময় নেই। আর নতুন বউকে জামাই ছাড়া নিয়ে যাওয়াটা বড়দের পছন্দ হলো না। ব্যাস, আদ্রিতার সকল ইচ্ছেই পানি। ওই বাড়িতে না গেলে জানবো কিভাবে আমাকে বিয়ে দেওয়ার আসল কারণ কি। এদিকে নীর আদ্রিতাকে বাগে আনার ভালোই বুদ্ধি এঁটেছে। এদিকে আদ্রিতা নবমীর রুমে যেতে নিলেই তার মামি শাশুড়ি পুনরায় তাকে ঘরে রেখে বাহির দিয়ে তালা মেরে চলে যায়। আদ্রিতা উপায় না পেয়ে এবার গুটিসুটি মেরে বিছানায় বসে আছে। ঠিক 12টার দিকে মেহমান বিদায় দিয়ে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে রুমে প্রবেশ করে নীর। পুরো রুম অন্ধকার দেখে ভ্রু কুঁচকে তাকায়। লাইট জ্বালাতেই তার চোখ যায় খাটের কিনারা ঘেঁষে ঘাপটি মেরে বসে থাকা আদ্রিতার দিকে। বসে থাকতে থাকতে যে ঘুমাই গেছে তা বেশ বুঝতে পারে নীর। নীর আলতো হেসে আদ্রিতাকে বিছানায় শুয়ে দিয়ে আনমনেই আদ্রিতার কপালে ঠোঁট ছুঁয়ে দেয়। আমি চেষ্টা করেছিলাম তোমার থেকে দূরে যাওয়ার, তোমার জন্য নিজের মনে কোনো অনুভূতি তৈরি না করার, কিন্তু তুমি আর তা হতে দিলে কই বারবি ডল। এবার তোমার সাথে যা হবে সব কিছুর জন্য তুমি দায়ী। ওয়েলকাম টু দ্য হেল। এটা নীরের হেল, যার ভিতরে প্রবেশ করার তো রাস্তা আছে কিন্তু বের হওয়ার নেই। আর সে জেলে তুমি আটকে গেছো। ভীষণ বাজেভাবে। পরের দিন সকালে ঘুম ভাঙতেই নিজেকে নীরের বুকে আবিষ্কার করতেই চমকে উঠল আদ্রিতা। তড়িঘড়ি করে নিজেকে পর্যবেক্ষণ করে স্বস্তির শ্বাস ফেলল। হঠাৎ করেই তার চোখ যায় নীরের দিকে। ঘুমন্ত নীরকে দেখে মুহূর্তে চোখ জোড়া আটকে যায়। হালকা লাল ঠোঁট জোড়ার উপরে নিজের অজান্তেই হাত দেয়। আপনি আসলেই একটা আফিং, যার নেশা মারাত্মক। কে বলবে এই ঘুমন্ত ব্যক্তিটা আস্ত একটা খাটাস, যে আমাকে হেনস্থা করার কোনো কাজ বাদ রাখে না। মনে মনে
হঠাৎ করে নীরের চোখ খুলে আদ্রিতার হাত তখনও নীরের ঠোঁটেই আবদ্ধ। হঠাৎ নীরকে চোখ খুলতে দেখে আদ্রিতা ভয়ে দূরে সরায় জায়গায় সেভাবেই স্ট্যাচু হয়ে বসে থাকে। একটা ঘুমন্ত ছেলের মান সম্মান নিয়ে টানাটানি করতে তোমার লজ্জা করলো না ওয়াইফি? চোখ বড় বড় করে আদ্রিতার সাথে সাথে হাত ফিরিয়ে আনে। তা দেখে নীর পুনরায় বলে ওঠে, যেখানে মন্ত্রী নিজের ঘরেই সুরক্ষিত না, সে মন্ত্রী বাহিরের মানুষকে কি সুরক্ষা দিবে? কথাটা জনগণের কানে গেলে কি হবে জানো তুমি? তুমি তো আমার মান সম্মান নিয়ে টানাটানি শুরু করে দিলা ওয়াইফি। ছি ছি, আমার মতো সম্মানীয় একজন ব্যক্তির সম্মান নিয়ে টানাটানি আর তার ইজ্জতে হাত দেওয়ার অপরাধে তোমাকে জেলে দেওয়া উচিত। আদ্রিতা তো বলে কি এইলো? ঘুম থেকে উঠে মাথায় কি ভূত চাপলো নাকি? চোখ জোড়া ছোট ছোট করে ফেলে সামান্য ঠোঁট ছোঁয়ায়। আপনার ইজ্জত নিয়ে কিভাবে টানাটানি শুরু হয় নেতা সাহেব? তো কি ঠোঁট কি আমার অংশ না নাকি? আজ ঠোঁটে হাত দিয়েছ, কাল উপর নিচ কত জায়গায় কত কি করবা, তার ঠিক আছে নাকি? তোমার মতো মহিলাদের জন্য আমার মতো নিষ্পাপ ছেলেরা আজ ইফটিজিংয়ের শিকার। না না, কাল থেকে ঘরেও বডিগার্ড এনে রাখা লাগবে। আদ্রিতা নীরের এমন কথায় থতমত খেয়ে যায়। সে ভাবেনি নীর সামান্য তার ঠোঁটে হাত দেওয়ায় তাকে ইফটিজার বানিয়ে দিবে। আদ্রিতা বিড়বিড় করে বলে ওঠে, অসভ্য নেতা সাহেব। চলবে। বন্ধুরা, আমার গল্পটি কেমন লাগলো শুনতে আপনাদের অবশ্যই জানাবেন। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না যেন।